আরজিকর নিয়ে তিলোত্তমার মা বিস্ফোরক, মানে কোর্টে তিলোত্তমার মা 3 প্রভাবশালীর নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে, তাদের নাম জমা দিয়েছে, এমনকি তাদেরকে তদন্তের আওতায় আনা হোক, এটা বিচারপতিকে তিলোত্তমার মা ডাইরেক্ট বলেছে। এবার সেই 3 জন প্রভাবশালী কে, এমনকি কোর্টে কি হলো, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা বহুদিন পর হয়তো শুনতে পাচ্ছেন যে কোর্টে ফাইনালি আরজিকর ম্যাটারে কিছু একটা হয়েছে। যেটা হয়েছে সেটা বিশ্বাস করুন, আপনারা শুনলে অনেক কিছু জানতে পারবেন। মানে তিলোত্তমার ঘটনাটা ঘটা বহু দিন হয়ে গেল, 2024 সালে আগস্ট মাসে এই ঘটনাটি ঘটেছিল, তাই তো? কিন্তু দেখুন দেখতে দেখতে 2026, কিন্তু এখনও অবধি অপরাধীরা সামনে আসেনি। তবে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আমরা কিন্তু অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে নতুন করে তদন্ত শুরু হয়েছে, এমনকি একের পর এক যে প্রভাবশালীরা রয়েছেন তারা কিন্তু সামনে আসছেন, অ্যারেস্টও হচ্ছেন অনেকে। তবে তিলোত্তমার মানে যে বিচার সেটা কিন্তু এখনও অবধি অনেকটা বাকি। কি হলো আজকে কোর্টে, চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন বন্ধুরা। শুনুন, এই যে 3 জন প্রভাবশালী, মনে পড়ছে তিলোত্তমার যখন বডি তিলোত্তমার বাড়িতে নিয়ে যাওয়া হয়, তিলোত্তমার মা বাবাকে বাড়িতে সাধারণত বডি কেন নিয়ে যাওয়া হয়? নিশ্চয়ই তার পরিবারের লোকজনকে দেখানোর জন্য, বা পরিবারের লোকজনকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য, বা তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য, তাই তো? কিন্তু দেখুন দুর্ভাগ্যবশত তিলোত্তমার বডি তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিলোত্তমার মা বাবাকে তাদের সঙ্গে না নিয়ে বডিটাকে নিয়ে তড়িঘড়ি তারা কিন্তু চলে যায় শ্মশানে। এমনকি সেখানে যাওয়ার পর তারা অত্যন্ত তৎপরতার সাথে মেয়েটির দাহ সংস্কার করে, যেখানে তার মা বাবাকে কোনো কাজেই তারা কিন্তু নেয়নি। তার একমাত্র সন্তান, তার পৃথিবী মানে পুরো উজাড় হয়ে গেছে তিলোত্তমার মায়ের, সেখানে দেখুন যে তার মেয়ের এত কিছু হয়ে গেল, অথচ মা বাবা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পেল না। এটা যে কতটা দুঃখের। তো কি হলো আপনাদেরকে বলি আজকে। 2026-এর বিধানসভা নির্বাচনের এই যে নতুন সরকার এসছে, ভরাডুবির পর তৃণমূলের 15 বছরের রাজত্ব তাসের দেশের মতো এক লোহমায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বঙ্গে এখন বিজেপি সরকার, আর নতুন সরকার গঠিত হওয়ার পর তৃণমূল জমানায় ঘটে যাওয়া একের পর এক অপরাধের ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতির মতো শপথ নেওয়ার পরই 2024-এর ঘটে যাওয়া আরজিকরের সে হারিম করা ঘটনা, যেই ঘটনার পুনরায় তদন্ত শুরু হয়েছে। আরজিকরের ফাইল খুলতে প্রথমে 3 পুলিশ কর্তাকে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে আপনাদেরকে নাম বলেছি 3 জনের মধ্যে হচ্ছে ইন্দিরা মুখার্জি, বিনীত গোয়েল, এমন অভিষেক গুপ্তা, তাই তো? এবার এই 3 জনকে সাসপেন্ড করা, কোন কোন বিষয়গুলো নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে সেই যে বিষয়গুলো স্পষ্ট করে জানান তিনি। তারপর স্ক্যানারে আসেন চিকিৎসক অভিক দে, যেই এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা তথ্য আমি দিয়েছি আরজিকর বিষয়ে। হয়তো আপনারা বুঝতে পারছেন যে যখনই এই 3 জন অফিসারকে সাসপেন্ড করা হয় তার পরিপরি কিন্তু অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, আপনাদেরকে বলছি, সবটাই বলছি, শুনুন কথাগুলো। তারপর স্ক্যানারে আসে চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। থ্রেড কালচার সহ একাধিক অভিযোগ বিভাগীয় তদন্তের নির্দেশ। এবার এই ঘটনা নিয়ে শিয়ালদা কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। কিন্তু কোর্ট চত্বরে নিজের মেয়ের সুবিধা, মানে এই যে তিলোত্তমার মা বাবা যে সুবিচারের জন্য যে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছেন, ওনারা বলছেন সুবিচারের আশায় ফের 3 জনের নাম প্রকাশ্যে আনেন তিলোত্তমার মা আর বাবা, বুঝতে পারছেন? আর তারপর শোরগোল পড়ে রাজ্য আর রাজনীতিতে, কারণ এই যে টিএমসির আমলে ঘটে যাওয়া বহু দুর্নীতি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত দুর্নীতি, ভাবুন টিএমসির আমলে কিভাবে সেই সমস্ত গুন্ডাগার্দিরা নিজেদের মনমানি চালিয়েছে, নিজেরা প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় তার নিচু শ্রেণীর মানুষদেরকে ভয় দেখিয়ে ধমকিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে, মেয়েদেরকে রীতিমতো ব্যবহার করেছে। যখনই তারা কথা শুনেনি, বিরুদ্ধে গেছে,
তাদেরকে তিলোত্তমার মতো ভয় দেখানোর চেষ্টা করেছে, ভয় দেখিয়েছেও। দেখুন এখানে তিনজনের নাম সামনে আসতেই টিএমসির যারা যারা গুন্ডাগার্দি ছিল, যারা মানে এই যে প্রভাবশালী মানুষগুলো, তাদের তো পুরো হাওয়া উড়ে গেছে। কিন্তু এই যে তিনজনের নাম, তাদের নাম কি কি সেটা আপনাদেরকে বলি। সেমিনার রুমে কারা ছিলেন, টাকা দিচ্ছিলেন কে, কি জানালেন অভয়ার মা। রাজ্য মানে এই যে তিনজন যে সমস্ত রাজনীতিবিদ ছিলেন, যে প্রভাবশালী মানুষগুলো, তাদের বিরুদ্ধে নতুন করে তদন্ত চায় অভয়ার পরিবারের। নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিলোত্তমার মার বাবা। এই তিন নেতাকে তদন্তের আওতায় আনার দাবিতে কোর্টে অভয়ার পরিবার। কেন অভয়ার সৎকারে এত তাড়াহুড়ো করা হয়েছিল বুঝতে পারছেন? মানে এই লাইনটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। কেন অভয়ার তদন্তে এত তাড়াহুড়ো, মানে তদন্ত বলতে কি, তিলোত্তমার মা বাবা তিলোত্তমার বডিটাকে পুনরায় মানে ওনারা ময়না তদন্ত করতে চেয়েছিলেন। একবার ময়না তদন্তে তিলোত্তমার মা বাবা অসন্তুষ্ট ছিলেন। ওনারা বলেছিলেন আমার মেয়ের দ্বিতীয়বার ময়না তদন্ত করানো উচিত বা আমরা করাবো, কিন্তু ওনারা সুযোগ পাননি। তাছাড়াও ওরা যে বডিটাকে যতক্ষণ মানে এর শেষ কাজ না করে ততক্ষণ তারা শান্তি পাচ্ছিল না, এটা তাদের প্রত্যেকটা বিহেভিয়ারে বোঝা যাচ্ছিল, যেটা তিলোত্তমার মা বারবার চিৎকার করে বলেছেন। এমনকি এটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন যে কেন তিলোত্তমার বডি নিয়ে এত তড়িঘড়ি তাদের কেন ছিল, কেন তাদের সৎকার করার এত তাড়াহুড়ো ছিল, নেপথ্যে কী এমন কারণ ছিল, প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে আবেদন করেন। পাশাপাশি এজলাসেই সিবিআইয়ের ভূমিকা নিয়েও ক্ষোভে ফেটে পড়লেন অভয়ার পরিবার। যেই সিবিআইকে আমরা কিন্তু সবসময় মনে করি সিবিআই মানে সিবিআই যখনই ফিল্ডে নামে বা যখনই সিবিআই তদন্ত করে তখন এর একটা বিধ আমরা পাবো বা আমরা জাস্টিস পাবো বা অপরাধীর সামনে আসবে, এটা আমরা আশা করি। কিন্তু সিবিআই যে এতটা দায়িত্বহীন বা বলতে পারেন যে ওনারা যে ঠিকঠাক মতো তদন্ত করেনি, যেখানে কলকাতা পুলিশ আটকে ছিল সেখানেই কিন্তু সিবিআই আটকে আছে, এটা আমরা বুঝতে পারছি বেশ। এই নিয়ে তিলোত্তমার মা বাবা মানে একদম কোর্টে পুরো বিস্ফোরক মন্তব্য, ক্ষোভে ফেটে পড়ে রেগে যান ওনারা। সাংবাদিকদের মুখোমুখি অবহার মানে তিলোত্তমার মা বাবা জানান সুমিত রায় তপাদার উনি জানেন না ডেড বডি দেখে গায়ে একটা কম্বল চাপা দিয়ে দেন, যার আন্ডারে তিলোত্তমা পিজিটি কোর্স করছিল, মানে তিলোত্তমা এই সুমিত রায় তপাদারের আন্ডারে কিন্তু উনি সেখানে ছিলেন। এবার সেই ডক্টরস যখন তিলোত্তমার বডি দেখে উনি কি ভেবে একজন ডক্টর হয়ে সেই বডিটাকে সাথে সাথে একটা কম্বল গায়ে চাপা দিয়ে দেয়, মানে তার বডিতে চাপা দিয়ে দেয়। এটা কি করে উনি করলেন? যখন দেখছেন তার গায়ে একটা বস্ত্র নেই তিলোত্তমার গায়ে, ভাবুন মেয়েটার সাথে কি হয়েছে। তিলোত্তমা এমনি বস্ত্রহীন অবস্থায় সে কিন্তু পড়েছিল। সুমিত রায় তপাদার দেখেছেন তার গা পুরো কাপড় ছাড়া, তো তখন উনি কম্বল ঢাকা দিয়েছেন। এটা ডাক্তার হয়ে ঠিক কি করে করলেন? কেন তদন্তের আওতায় আনা হবে না? অন্যদিকে যখন সুমিত রায় সন্দীপ ঘোষকে ফোন করেন, বলছেন তিলোত্তমার মা, যখন অন্যদিকে সুমিত রায় এই যে সন্দীপ ঘোষকে ফোন করেছিলেন, যখন বলেন এখানে এমার্জেন্সিতে পিজিটির একটি মেয়ে আত্মহত্যা করেছে, আর তখন তিনি বলেন মর্গে পাঠিয়ে দাও। আরজিকর কাণ্ডে স্ক্যানারে অভিক দে তদন্তের মানে এই যে তদন্ত হচ্ছে, তদন্তের নির্দেশ রাজ্যপালের, ঠিক কি অভিযোগ হয়েছিল এটা নিয়ে কিন্তু এখন তদন্ত চলছে। যেহেতু এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এই যে বিভিন্ন এই যে বড় বড় যে মাথাগুলো রয়েছেন, যে মাথাগুলোকে নিয়ে এখনও অবধি চলছে তদন্ত চলছে, যেখানে একের পর এক কিন্তু মানে বলতে পারেন যে তথ্য আসছে সামনে, একের পর এক হচ্ছে। হ্যাঁ, অনেকে বলবেন যে কবে আমরা বিচার পাবো, তিলোত্তমার কবে বিচার হবে, কবে অপরাধীরা শাস্তি হবে? একটু তো ওয়েট করতে হবে, ধৈর্য তো রাখতে হবে। কারণ তিলোত্তমার মা বাবা যেখানে ধৈর্য রাখছেন, সেখানে আমরা তিলোত্তমার শুভাকাঙ্ক্ষী যারা, আমরা তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার জাস্টিস হোক আমরা চাই, আমাদেরকে ধৈর্য রাখতে হবে। যার একমাত্র সন্তান চলে গেছে, সে এত সাহসী হয়ে লড়াই করতে পারে, এত মনোবল তার মধ্যে জোর আছে, তো আমরা কেন জোর রাখতে পারি না বলুন তো? সেখানে
এই যে সঞ্জয়কে আটকে রাখা হয়েছে, সঞ্জয়কে আটকে রাখতেও কোর্টে কি বলল সিবিআই সেটাও শুনুন। বলছে সঞ্জয়কে আটকে রাখতে কোর্টে কি বলবো সিবিআই আইনজীবী শিখিয়ে দিয়েছিলেন আরজি কর কাণ্ডে। সিবিআইকে আইনজীবী শিখিয়ে দিয়েছিলেন। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় এবার সিবিআইয়ের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুললেন তিলোত্তমার মা বাবা। আদালতে দাঁড়িয়ে কি বলতে হবে আর কি বলা যাবে না তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী তাকে আগে থেকে শিখিয়ে দিয়েছিলেন বলে দাবি করলেন। বুঝতে পারছেন ভিতরে কত কি ঘাপলা আছে। শুধু তাই নয়, সিবিআইয়ের তরফে তাদের ভয়ও দেখানো হয়েছিল বলে শিয়ালদহ আদালতে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার পরিবার। শুক্রবার শিয়ালদহ আদালতে এই মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আর সেই আবহেই এজলাসে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে এক ঝাঁক প্রশ্ন তুলে দিলেন নির্যাতিতার মা বাবা, মানে তিলোত্তমার মা বাবা। তিনজনকে আড়াল করছে সিবিআই। তিলোত্তমার মা বাবা ডাইরেক্ট প্রশ্ন করেন বিচারপতিকে, বা বিচারপতিকে ডাইরেক্ট বলেন যে তিনজনকে আড়াল করা হচ্ছে কেন, তিনজন মানে এই যে যে সমস্ত মাথাদের নাম বললাম তাদেরকে কেন আড়াল করা হচ্ছে। আদালতে নির্যাতিতার আইনজীবীর তরফে স্পষ্ট দাবি করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাদের এক প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে এই তিনজনকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হোক। নির্যাতিতার পরিবারের প্রশ্ন, সিবিআই ভালো করে অনুসন্ধান না করে কিভাবে এই তিনজনকে তদন্তের পরিধির বাইরে রেখে দিল। তাই তো, কারণ দেখুন আমরা ডে ওয়ান থেকে জানি তদন্ত সেভাবেই হয়। কোনো মানুষ মারা গেলে দেখবেন তার ফোন প্রথমত মানে ফোনটাকে ইনকোয়ারি করা হয়, কার সাথে কথা বলেছে, সে কোথায় গেছে, কার ফোন ঢুকেছে, কতক্ষণ আগে বলেছে, কতক্ষণ বলেছে। বুঝতে পারছেন বন্ধুরা, তিলোত্তমার মা বা তিলোত্তমার যে হয়ে যে আইনজীবী লড়াই করছেন সে আইনজীবী মারাত্মক একটি প্রশ্ন রেখেছেন যে কিভাবে তাদের তিনজনকে এই যে তদন্তের আওতায় থেকে কেন তাদেরকে বাইরে রেখে দেওয়া হলো। সিবিআই কেন তাদেরকে মানে যেই সমস্ত মাথাদের নাম বলা হয়েছে তাদেরকে কেন তদন্তের আওতার মধ্যে নিয়ে আসা হলো না। কারণ আমরা প্রথম দিন থেকে বুঝতে পারছি বা শুনতে পারছি যে তিলোত্তমা যার যার সাথে মিশেছিল, যার যার সাথে সেদিন পুরো দিনটা কাটিয়েছিল তাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু এখনও অবধি তদন্তের আওতার মধ্যে তাদেরকে নিয়ে আসা হয়নি বা তারা এখনও অবধি তদন্ত থেকে বাইরে রয়েছেন। এভাবে কি তদন্ত হয়? তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কাউকে আড়াল করতে চাইছে আর কাউকে ফাঁসাতে চাইছে। তাদের মধ্যে দেখুন কি বলছে, যদিও সিবিআইয়ের তরফে বলছে যে যদিও সিবিআইয়ের তরফে আদালতে পাল্টা যুক্তি দিয়ে জানানো হয় ওই তিনজনের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। যেখানে তিলোত্তমা বারবার এই কথাগুলো বলেছেন যে ওদিন আমার সাথে সঞ্জীব মুখার্জি বা এরা এই কথাগুলো বলেছেন, এমনকি কোর্টে গিয়ে শ্মশানে গিয়ে পিঠ চাপড়ে বলেছিল ওয়েল ডান ওয়েল ডান। তো এগুলো কি, কেন একটা মেয়ে বা একটা পিজিটি এত বড় হসপিটালে এমন একটা ঘটনা ঘটলো বা তার সাথে এমন ঘটনা কোনো কেউ ষড়যন্ত্র করে ঘটালো, আর যেখানে মেয়েটাকে পুরো দাহ সংস্কার করে দেওয়ার পর কারো পিঠ চাপড়ে বলা হচ্ছে ওয়েল ডান বই, ওয়েল ডান বই। এখানে মনে হচ্ছে না কারো স্বার্থ সিদ্ধি হয়েছে পুরোটা, বলেই তো আনন্দের চোটে এই ধরনের কথা বলছে। আর যার জন্য তিলোত্তমার মা বাবা এই সমস্ত কিছু বলেছেন। সিবিআইয়ের এই লিখিত অভিযোগ তত্ত্বের জবাবে আদালতের ভেতরে বা বাইরে তিলোত্তমার মা বাবা বলছেন যে আদালতের ভেতরে বা বাইরে তীব্র ক্ষোভ প্রকাশ করে নির্যাতিতার মা বাবা তারা সাফ কথা জানান আদালতে কোনো বয়ান দিতে হবে না। তাই সিবিআইয়ের আইনজীবী আগে থেকে ঠিক করে দিয়েছিলেন, বলছে যে আদালতে আমরা কোন বয়ান দেব, কি বলবো না বলবো সেটা আগে থেকে আমাদেরকে সিবিআই ঠিক করে দিচ্ছিল। ভয় দেখানোর ফলে তারা সেই সময় সঠিক পদক্ষেপ করতে পারেননি। অথচ এখন উল্টে প্রশ্ন তোলা হচ্ছে যে কেন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বা তিলোত্তমার মা বাবা করেননি। আদালত চত্বর
দপ্তর থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন, আমাদের রীতিমতো শিখিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা আমাদের বাড়িতে গিয়ে সরাসরি বলেছিলেন, এর বাইরে অন্য কিছু বললে আমরা সঞ্জয়কে মূল অভিযুক্ত রায়, মানে এই যে সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, আটকে রাখতে পারবো না। তাদেরকে রীতিমতো বলতে পারেন যে একটা ব্ল্যাকমেল করা হচ্ছিল, যে আপনারা যদি এর থেকে অন্য কিছু বলেন, যেটা শিখিয়ে দিচ্ছি সেটাই বলবেন, এর থেকে যদি অন্য কিছু বলেন তাহলে কিন্তু যে সঞ্জয় অভিযুক্ত, যে মেন অভিযুক্ত আমাদের এখনও অবধি পুলিশের আন্ডারে রয়েছে বা সিবিআইয়ের আন্ডারে রয়েছে, তাকে কিন্তু আমরা আর আটকে রাখতে পারবো না। বাস তোরা মা বাবা ভাবছিলেন আমাদেরকে সিবিআই বা সিবিআইয়ের আইনজীবী এভাবে বোঝাচ্ছে, তাহলে ঠিকই বলছে। আমাদের ভয় দেখানো হয়েছিল, আর আজ বলা হচ্ছে আমরা নাকি অভিযোগ দায়ের করেননি। মানে সীমা পাহুজা, এই যে সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার, এর সম্পর্কে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তিলোত্তমার মা বাবা, গোপন তথ্য ফাঁস করেছেন, এটা এতদিনে আমরাও জানতে পারলাম, আর বিচারপতিও জানতে পেরেছেন, যে এইভাবে করে তিলোত্তমার মা বাবাকে পড়িয়ে শিখিয়ে গুছিয়ে নিয়ে তাদেরকে কোর্টে পেশ করা হচ্ছিল একজন মানে মুখরা হিসাবে। যেটা বলতে বলছিলেন সেটাই কিন্তু ওনারা বলছিলেন। এখানেই থামেননি তিনি। সিবিআইয়ের আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, সিবিআইয়ের আইনজীবী পার্থ দত্ত নিজে শিখিয়ে দিয়েছিলেন কি বলবো আর কি বলতে পারবো, এমনকি কোর্টে দাঁড়িয়ে সে কথা উনি নিজেও স্বীকার করেছিলেন। তবে আমাদের ঠিক কি কি শিখিয়ে দেওয়া হয়েছিল তা এখনই খোলসা করে বলা যাবে না। একই সঙ্গে সিবিআইয়ের আইনজীবীর পেশাদারি চরিত্র নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, অনুরাগ মোদী নির্মল ঘোষের আইনজীবীর পিঠ চাপড়ে বলেছেন কিছু হবে না। এই হচ্ছে সিবিআইয়ের আইনজীবীর চরিত্র। নির্যাতিতার বাবার আরও অভিযোগ, এর আগে তাদের আদালতের ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি। গত 11 জানুয়ারি তারা প্রথমবার কোর্ট রুমে ঢোকার অনুমতি পান। কি হয়েছে টিএমসির আমলে বুঝতে পারছেন? বলছে তিলোত্তমা মা বলেছেন, ক্রাইম সিনের প্রত্যেকেই অপরাধী। মানে এই যে তিলোত্তমা মা বাবা এই যে বিস্ফোরক মন্তব্যগুলো করেছেন, এগুলো তো ওদের মাথা ঘুরে গেছে। এদিন আদালতে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে মুখ খোলেন নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। ঘটনার রাতের মানে ভয়াবহ স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সেদিন রাত 10:53 প্রথম ফোন এসেছিল যে আপনার মেয়ে অসুস্থ। আমরা গাড়ি চালককে ডেকে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছি তখনই দ্বিতীয় ফোন আসে, আর যে আপনাদের মানে সেই ফোনটাতে বলা হয় যে আপনাদের মেয়ে সুসাইড করেছে, তাড়াতাড়ি চলে আসুন। হাসপাতালের ভেতরের পরিস্থিতি নিয়ে তারা বিস্ফোরক অভিযোগ, আমরা আর্জি করে পৌঁছে বলছে 3.5 ঘন্টা বসেছিলাম, উনার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, অথচ তার মা বাবাকে বাইরে আটকে রাখা হয়েছে 3.5 ঘন্টা, আর বাইরের লোক সেখানে প্রমাণ লোপাট করতে ব্যস্ত। আমাদের মেয়ের মুখটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি, অথচ সেখানে তখন বড় বড় আইপিএস অফিসারদের ভিড়। ক্রাইম সিনে ঠিক করছিল লোক। যারা সেদিন ওই অপরাধস্থলে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই হলেন আসল অপরাধী। আরজি করের এক চিকিৎসকের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা বাবা সুমিত রায় তপাদারের নামে, যেটা আপনাদেরকে বললাম, যার আন্ডারে তিলোত্তমা এই যে পিজিটি কোর্স করছিলেন, তাকেও তদন্তের আওতায় আনা হোক। কেন উনি তিলোত্তমার বডি দেখে, বস্ত্রহীন অবস্থায় দেখেও উনি কেন কোনো স্টেপ নেননি? কেন উনি কম্বল সরাসরি ঢাকা দিয়ে দেন? কেন সন্দীপ ঘোষ তাকে ফোন করে বলেন যে মর্গে নিয়ে যাও? কেন বলেন? এগুলোই তো বিরাট বড় প্রশ্ন উঠছে, তাই না? আর এখানে একটা পিজিটি মানে পোস্ট তিলোত্তমার কথা বলা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সুসাইড করেছে। এটা আমার মুখের কথা নয়, আদালতের ট্রায়ালের সময় ওরাই বলেছে এবং তা লিখিত আকারেও রয়েছে। সেই ফোন পেয়ে সন্দীপ ঘোষ নির্দেশ দেন দেহ মর্গে পাঠিয়ে দাও। তখন কি ওখানে মেয়ের মা বাবার উপস্থিত ছিল না? বলছে রত্না দেবনাথ এই সমস্ত কিছু দাবি করে যে আমার মেয়েকে মর্গে পাঠিয়ে দেওয়া হবে, অথচ তার মা বাবাকে কোনো কিছুই জানানো হচ্ছে না। যাই হোক, আপনাদের সবটা শেয়ার করলাম। আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। তবে অবশ্যই
তিলক তোমার বিচার হবে, এটা আমাদেরকে ধৈর্য রাখতে হবে, আশা রাখতে হবে, লড়াই করে যেতে হবে। অপরাধীরা এক এক করে সামনে আসবেন ঠিকই। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন।